দ্বিতীয় অধ্যায়। ঘূর্ণি হাওয়ার মতো সেই আশ্চর্য খবরটা ছড়িয়ে পড়ল এই ছোট্ট শহরটায়। জারকে উৎখাত করা হয়েছে। শহরের লোকে বিশ্বাস করতে চাইল না কথাটা। তুষার ঝড়ে পড়া ঝড়ের মধ্যে গুড়ি মোড়ে একটা ট্রেন এসে থামলো স্টেশনে, আর তার ভেতর থেকে প্ল্যাটফর্মে নেমে এলো দুজন ছাত্র। তাদের পরনে সামরিক লম্বা কোট, কাঁধে ঝোলানো রাইফেল, সঙ্গে একদল বিদ্রোহী সৈন্য, তাদের বাহুতে লাল ফিতে বাঁধা। তারা স্টেশনের পুলিশদের, স্থানীয় রক্ষী বাহিনীর বড় কর্তাকে আর একজন বৃদ্ধ কর্নেলকে গ্রেপ্তার করল। এবারে খবরটায় বিশ্বাস হলো শহরবাসীদের। হাজারে হাজারে তারা বরফ জমা রাস্তা বেয়ে এসে জমা হলো শহরের ময়দানে। আগে যেসব কথা তারা কখনো শোনেনি, সেই সব কথা তারা বুঁদ হয়ে শুনল। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। কয়েকটা উদ্দাম দিন কেটে গেল, উত্তেজনা আর আনন্দে ভরা দিন। তারপরে একটা ঝিমিয়ে পড়া ভাব এসে গেল। শুধু যেখানে মেনসেভিকরা আর তাদের দলের সহযোগীরা এসে ঘাঁটি গেড়েছিল, সেই টাউন হলের মাথায় উড়ন্ত লাল নিশানটা পরিবর্তনটুকু মনে করিয়ে দিতে লাগলো। আর সবকিছুই যেমনটি ছিল তেমনটিই থাকলো। শীতের শেষ দিকে অশ্বারোহী পাহারাদার ফৌজের একটা পল্টনকে শহরে মোতায়েন করা হলো। সকালের দিকে তারা দলে দলে ভাগ হয়ে সারি বেঁধে বেরিয়ে পড়ল রেল স্টেশনের দিকে। যারা দক্ষিণ পশ্চিম যুদ্ধ সীমান্ত থেকে পালিয়ে লুকিয়ে ফিরছে তাদের খুঁজে বের করবার জন্য। এই পল্টনের সৈন্যরা সব বিরাট দেহ, মেদবহুল লোক। মুখ দেখে বোঝা যায় এরা ভালো খায় দায়। এদের অফিসারদের বেশিরভাগই রাজারাজরা জমিদার। কাঁধে তাদের সোনালী চামর আর পায়ের বন্ধনীতে রূপোর কাজ, ঠিক জারের সময় যেমনটি ছিল। যেন দুনিয়ার কোথাও কোনো বিপ্লব হয়নি। পাভেল, ক্লিমকা আর সার্জি ব্রুজাকের পক্ষে কিন্তু কিছুই অদলবদল হয়নি। ওপরওয়ালারা ঠিকই আছে। নভেম্বর থেকে অসাধারণ কিছু কিছু ঘটনা ঘটতে থাকলো। নতুন ধরনের একদল লোক দেখা দিল স্টেশনে। কিছু কিছু নতুন ব্যবস্থার কাজে নামলো তারা। এদের সংখ্যা ক্রমশই বাড়তে থাকলো, যাদের একটা বড় অংশ যুদ্ধক্ষেত্রের একেবারে সামনের সারির লোক। বলশেভিক, এই অদ্ভুত নামে তাদের পরিচয়। কেউ জানে না কোথা থেকে এই কঠিন আর ভারী কথাটা এসেছে। পাহারাদার ফৌজের লোকদের পক্ষে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা সৈন্যদের আটকানোর ব্যাপারটা ক্রমশই বেশি করে কঠিন করে হয়ে উঠতে লাগলো। রাইফেলের দুমদাম আর কাজ ভেঙে পড়ার ঝনঝনানি স্টেশনের দিকে ক্রমশই বেশি করে শোনা যেতে লাগলো। যুদ্ধ সীমান্ত থেকে দল বেঁধে লোক আসছে, আর আটক করলেই তারাও বিয়ানেট নিয়ে লড়ছে। ডিসেম্বরের গোড়ার দিকে তারা আসতে লাগলো ট্রেন বোঝাই হয়ে। পাহারাদার সৈন্যেরা তোড়জোড় করে স্টেশনে আসে যুদ্ধ সীমান্ত ফিরতি সৈন্যদের রুখবার জন্য, আর মেশিন গানের গুলিতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। রেলগাড়ির কামরা থেকে যারা ঝাঁকে ঝাঁকে নামে, মরা তাদের গা সওয়া। ধূসর কোট পরা যুদ্ধক্ষেত্রের সামনের সারির লোক যারা, তারা পাহারাদার ফৌজকে তাড়িয়ে দিল শহরের মধ্যে। তারপর ফিরে এলো স্টেশনে, যে যার গন্তব্যের দিকে রওনা হলো ট্রেনের পর ট্রেন ভর্তি হয়ে। 1918 বসন্তকালে একদিন তিনটি কিশোর সার্জি ব্রুজাকদের বাড়ি থেকে তাস খেলে ফিরবার পথে কোর্চাগিনদের বাগানে ঢুকে ঘাসের উপর শুয়ে পড়ল। বড় একঘেয়ে লাগছে তাদের। সাধারণত তারা সময় কাটানোর জন্য যা যা করে তার সবই একঘেয়ে হয়ে গেছে। তাই দিনটা কাটানোর জন্য নতুন ধরনের কোনো উত্তেজনার সন্ধানে যখন তারা ভীষণভাবে মাথা ঘামাতে শুরু করেছে, ঠিক সেই সময় পেছনে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল তারা। রাস্তা বেয়ে একজন ঘোড়সওয়ারকে আসতে দেখা গেল। রাস্তা আর বাগানের নিচু বেড়ার মাঝখানটাকে এক লাফে পার হয়ে এলো ঘোড়াটা। পাভেল আর ক্লিমকার দিকে চাবুকটা নেড়ে সওয়ারটি বলল, এই খোকারা, এদিকে এসো তো একটু। লাফিয়ে উঠে দৌড়ে গেল পাভেল আর ক্লিম বেড়াটার কাছে। ধুলোয় ভরে গেছে ঘোড়সওয়ারের শরীর। মাথার পেছন দিকে ঠেলে দেওয়া তার টুপির ওপরে খাকি কুর্তায় আর পায়ের বন্ধনীতে পুরু ধুলোর স্তর জমেছে। তার ভারী ফৌজি কোমর বন্ধনীটায় ঝুলছে একটা রিভলভার আর দুটো জার্মান হাতবোমা। একটু খাবার জল জোগাড় করে দিতে পারো খোকারা, জিজ্ঞেস করলো ঘোড়সওয়ার। পাভেল বাড়ির ভেতর ছুটে গেল জল আনবার জন্য। সার্জি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সেদিকে ফিরে ঘোড়সওয়ার বলল, তোমাদের শহরে এখন কর্তা কে বলো দেখি খোকা। এক নিঃশ্বাসে
সার্জি সমস্ত স্থানীয় খবর বলে গেল এই আগন্তুকটিকে। 2 সপ্তাহ ধরে এখানে কোনো কর্তা নেই, রক্ষী ফৌজি এখন এখানকার সরকার। বাসিন্দারা সবাই দলে দলে ভাগ হয়ে রাত্রে ঘুরে ঘুরে শহর পাহারা দেয়। আচ্ছা, আপনি কে? পাল্টা জিজ্ঞেস করলো সার্জি। হাসলো ঘোড়সওয়ারটি। বেশি জেনে ফেললে আবার তাড়াতাড়ি বুড়িয়ে যাবে, জানো তো। বেরিয়ে এলো পাভেল এক মগ জল নিয়ে। তৃষ্ণার্ত ভঙ্গিতে ঘোড়সওয়ার এক চুমুকে খালি করে দিল মগটা। তারপর ঘোড়ার রাশে ঝাঁকুনি দিয়ে সে দ্রুত বেরিয়ে গেল পাইন বনের দিকে। কে লোকটা? পাভেল জিজ্ঞেস করলো ক্লিমকাকে। ঘাড় ঝাঁকুনি দিয়ে সে বলল, কি করে জানবো? মনে হচ্ছে কর্তৃত্বের বদল হবে ফের। সেই জন্যই তো লেসচিনস্কিরা কাল শহর ছেড়ে চলে গেছে। বড় লোকরা পালাচ্ছে, তার মানেই পার্টিজানরা আসছে, ঘোষণা করলো সার্জি, রাজনৈতিক প্রশ্নটাকে দৃঢ়ভাবে ফয়সালা করে দিয়ে একটা শেষ সিদ্ধান্ত নেবার ভঙ্গিতে। তার কথার যুক্তিটা এতই নিশ্চিত রকমের প্রমাণ নির্ভর যে পাভেল আর ক্লিম তার সঙ্গে তৎক্ষণাৎ একমত হলো। এরা কথাটার আলোচনা শেষ করার আগেই বড় রাস্তা থেকে একদল ঘোড়ার খুরের শব্দ ভেসে এলো। তিনজনেই ছুটে গেল বেড়াটার দিকে। বন পাহারাদারের কুড়ে ঘরটা গাছের ফাঁকে কোনো ক্রমে দেখতে পাওয়া যায়। তারই মাথার উপর দিয়ে এরা দেখতে পেল বন থেকে বেরিয়ে আসছে গাড়ি, ঘোড়া আর লোকজন। বড় রাস্তার ওপরে আরো কাছাকাছি পিঠের দিকে আড়াআড়ি রাইফেল ঝোলানো জন 15 ঘোড়সওয়ার। তাদের সামনে ঘোড়ায় চড়ে আসছে একজন বয়স্ক লোক, গায়ে খাকি কুর্তা, অফিসারের কোমরবন্ধনী আর বুকের ওপর ঝোলানো সামরিক দূরবীন। তারই পাশে বসে সেই লোকটি যার সঙ্গে এই ছেলেরা এইমাত্র কথা বলেছে। বয়স্ক লোকটির বুকের উপর একটা লাল ফিতে পরানো। কি বলেছিলাম তখন? সার্জি পাভেলের পাঁজরায় কনুইয়ের ঠেলা দিয়ে বলল, দেখেছিস লাল ফিতেটা? পার্টিজান ওরা, না হয় তো কি বলেছি। আর আনন্দে চেঁচাতে চেঁচাতে বেড়া ডিঙিয়ে রাস্তায় লাফিয়ে পড়ল সে। বাকি দুজন তাকে অনুসরণ করলো আর সবাই মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে এগিয়ে আসা ঘোড়সওয়ারদের দিকে তাকিয়ে রইল। সওয়াররা যখন বেশ কাছাকাছি এসে গেছে, তখন যাকে তারা আগে দেখেছিল সেই লোকটি ওদের দিকে মাথা নেড়ে হাতের চাবুকটা দিয়ে লেসচিনস্কিদের বাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করলো, ওখানে কে থাকে? সওয়ারের পাশাপাশি থাকার চেষ্টায় পাভেল ছুটতে ছুটতে বলল, উকিল লেসচিনস্কি কাল পালিয়ে গেছে, নিশ্চয়ই আপনাদের ভয়। কি করে জানলে আমরা কে? হাসতে হাসতে জিজ্ঞেস করলো বয়স্ক লোকটি। ওই তো ওটা কি? লাল ফিতেটার দিকে আঙুল দেখিয়ে বলল পাভেল, সবাই বলতে পারে। লোকজন বেরিয়ে পড়ল রাস্তায়। কৌতূহলী চোখে তাকিয়ে রইল শহরে ঢোকা এই ফৌজি দলটার দিকে। এই তিনটি কিশোর বন্ধুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এই ধুলো মাখা ক্লান্ত লাল ফৌজের দলটাকে এগিয়ে যেতে। আর তারপরে যখন রাস্তার খোয়ানুড়ির ওপর দিয়ে ফৌজি দলটির একমাত্র কামান আর মেশিন গান বয়ে নিয়ে যাওয়া গাড়িগুলো শব্দ তুলে চলে গেল, ছেলেরা তখন পার্টিজানদের পিছু ধরল। দলটি যতক্ষণ পর্যন্ত না শহরের মাঝখানটায় এসে থেমে তাদের ঘাঁটি গাড়া আরম্ভ করলো, ততক্ষণ পর্যন্ত এরা কেউ বাড়ি ফিরল না। সেই দিন সন্ধেবেলায় লেসচিনস্কিদের প্রশস্ত বসার ঘরে ভারী আর পায়া খোদাই টেবিলের চারধারে 4 জন লোক বসেছিল। ফৌজি দলের অধিনায়ক কমরেড বুলগাকভ বয়স্ক, চুলে পাক ধরতে শুরু করেছে, এবং দলের অধিনায়কত্বে যারা আছেন তাদের 3 জন। যে অঞ্চলটা তাদের শাসনাধীনে সেই অঞ্চলের একটা ম্যাপ টেবিলের উপর বিছিয়ে নিয়ে তার উপর দিয়ে আঙুল চালনা করছিলেন বুলগাকভ। তুমি বলছো এই জায়গাটায় আমাদের একটা লড়াইয়ের ঘাঁটি গাড়া উচিত, কমরেড ইয়েরমাচেনকো? চোয়ালের হাড় উঁচু আর শক্ত দাঁতওয়ালা যে লোকটি সামনে বসেছিল তাকে উদ্দেশ্য করে বললেন বুলগাকভ। কিন্তু আমার তো মনে হয় সকালেই আমাদের রওনা দেওয়া দরকার। আরো ভালো হতো যদি রাত্রেই চলা শুরু করা যেত, কিন্তু আমাদের সৈন্যদের খানিকটা বিশ্রাম দরকার। কাজাতিনে জার্মানরা আসার আগেই সেখানে সরে আসাটা হচ্ছে আমাদের কাজ। আমাদের যা সামর্থ্য আছে তাই দিয়ে শত্রুকে রুখতে যাওয়াটা হাস্যকর হবে। একটা কামান আর 30 রাউন্ড গোলা, 200 পদাতিক সৈন্য আর 60 জন ঘোড়সওয়ার। জার্মানরা যখন ইস্পাতের বন্যার মতো এগিয়ে আসছে, তখন এটাকে খুব একটা জোরদার সামরিক শক্তি নিশ্চয়ই বলা চলে না। লাল ফৌজের অন্য সব হটে আসা দলগুলির সঙ্গে যোগ দিতে না পারা পর্যন্ত আমরা লড়াইয়ের মুখোমুখি দাঁড়াতে পারবো না।
তাছাড়া আমাদের অবশ্যই মনে রাখতে হবে কমরেড, যে জার্মানরা ছাড়াও আমাদের পথের ওপর অসংখ্য প্রতিবিপ্লবী ফৌজি দলের সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমি প্রস্তাব করছি, সকালে প্রথমে স্টেশনের ওপারে রেল সাঁকোটাকে উড়িয়ে দিয়ে আমরা সরে আসব। ওটা মেরামত করে নিতে জার্মানদের 2-3 দিন লাগবে। ইতিমধ্যে রেলপথ ধরে তাদের এগিয়ে আসাটা রোখা যাবে। কি বলো তোমরা কমরেড? আমাদেরকেই ঠিক করতে হবে। টেবিলের চারপাশে তিনি অন্যদের দিকে তাকালেন। বুলগাকভের উল্টো দিকে বসেছিল স্ত্রুজকভ। ঠোঁটটা চেটে নিয়ে সে প্রথমে ম্যাপটার দিকে, তারপরে বুলগাকভের দিকে তাকালো। শেষে বলল, আমি বুলগাকভের সঙ্গে একমত। এদের মধ্যে সবচেয়ে অল্প বয়সী যে মজুরের কোটটা পরা লোকটি, সেও সমর্থন জানালো, বুলগাকভ ঠিক বলেছেন। কিন্তু ইয়েরমাচেনকো, যে কয়েক ঘন্টা আগে পাভেলদের সঙ্গে কথা বলেছিল, সে মাথা নাড়ল। তাহলে আমরা এই ফৌজি দলটাকে জড়ো করতে গিয়েছিলাম কোন আক্কেলে? লড়াই না করেই জার্মানদের সামনে থেকে সরে আসার জন্য? আমি যতদূর বুঝেছি, এইখানেই আমাদের লড়াইয়ের ঘাঁটি গাড়তে হবে। পিছু হটতে হটতে তো একেবারে মিয়ে গেছি। আমার ওপর যদি ভার থাকতো, তাহলে আমি নিশ্চয়ই এখানেই ওদের সঙ্গে লড়তাম। চেয়ারটা পিছন দিকে সজোরে ঠেলে দিয়ে সে দাঁড়িয়ে উঠে ঘরে পায়চারি শুরু করল। কথাটাকে অনুমোদন না করে বুলগাকভ তাকালেন তার দিকে। আমাদের মাথা খাটাতে হবে ইয়েরমাচেনকো। যে লড়াইয়ে আমরা মার খেয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে বাধ্য, সেরকম কোনো লড়াইয়ের মধ্যে আমাদের লোকজনকে ঠেলে দিতে পারি না আমরা। হাস্যকর ব্যাপার হবে সেটা। আমাদের ঠিক পেছনেই রয়েছে ভারী ভারী কামান আর সাজোয়া গাড়িতে সুসজ্জিত একটা পুরো বাহিনী। স্কুলের ছেলেদের মতো বাহাদুরি করবার সময় নয় এটা, কমরেড ইয়েরমাচেনকো। অন্যদের দিকে তাকিয়ে তিনি বলে যেতে থাকলেন, তাহলে তাই ঠিক হলো। আমরা কাল সকালে এখান থেকে সরে যাচ্ছি। আচ্ছা, এখন পরের প্রশ্নটায় আসা যাক। যোগাযোগ রক্ষার ব্যাপারটা কি করা যায়? বলে যেতে লাগলেন বুলগাকভ। আমরাই শেষ দল যারা জায়গাটা ছেড়ে যাচ্ছে, সুতরাং জার্মান সৈন্যসারির পেছনে কাজ চালানোটাকে সংগঠিত করাই আমাদের কাজ। মস্ত বড় একটা রেল জংশন এটা। 2টো স্টেশন আছে শহরটায়। রেলপথের ওপরে কাজ চালাবার জন্য একজন নির্ভরযোগ্য কমরেড আমাদের রেখে দিতেই হবে। কাজ চালিয়ে যাবার জন্য এখানে কাকে রেখে যাওয়া যায়, সেটা আমাদের এখনই ঠিক করে নিতে হবে। তোমার মনে আসছে কারোর কথা? ইয়েরমাচেনকো টেবিলটার দিকে আস্তে আস্তে বলল, আমার মনে হয় নৌবাহিনীর ফিওদর জোক্রাইয়ের এখানে থাকা উচিত। প্রথমত, সে স্থানীয় লোক। দ্বিতীয়ত, সে ফিটার মিস্ত্রি, স্টেশনে কাজ জুটিয়ে নিতে পারবে একটা। আমাদের সৈন্যদলের সঙ্গে কেউ তাকে দেখেনি। আজ রাত্রের আগে সে এখানে আসছেও না। কাঁধের উপর মাথাটা তার দিব্যি খোলসা। সে ঠিকমতো কাজ চালিয়ে যাবে। আমার মনে হয় সে এই কাজের পক্ষে সবচেয়ে উপযুক্ত লোক। মাথা নাড়লেন বুলগাকভ। ঠিক, আমি তোমার সঙ্গে একমত। কোনো আপত্তি নেই তো অন্য কমরেডদের? অন্যদের দিকে তাকালেন তিনি। নেই তাহলে। আচ্ছা, এ সম্বন্ধে তাহলে তাই ঠিক হলো। ঝুকরাইয়ের কাছে আমরা তার কাজের জন্য লাগতে পারে এমন কিছু টাকা আর পরিচয়পত্র ইত্যাদি দিয়ে দেব। আচ্ছা, এবারে তাহলে তৃতীয় আর শেষ আলোচনাটা এই শহরে জমা করে রাখা হাতিয়ারগুলো সম্বন্ধে। 20,000 রাইফেলের বেশ বড় রকম একটা স্তূপ জমা আছে এই শহরে জারের সময়কার যুদ্ধের আমল থেকে। সবাই ভুলেই গেছে ব্যাপারটা। এক চাষির চালাঘরে পাঁজা হয়ে আছে। খবরটা জানলাম সেই চালার মালিকের কাছ থেকে। সে তো ওগুলোর হাত থেকে নিস্তার পাবার জন্য ব্যস্ত। আমরা তো ওগুলো জার্মানদের জন্য ফেলে রেখে যেতে পারি না। আমার মতে এখনই ওগুলো পুড়িয়ে ফেলা উচিত, যাতে সকালের মধ্যেই ব্যাপারটা চুকে যায়। শুধু একটা মুশকিল আছে, আশেপাশের কুড়ে ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়তে পারে। শহরের বাইরের সীমানায় গরিব চাষিরা থাকে। স্ত্রুজকভ নড়ে চড়ে বসলো তার চেয়ারে। গরমটা তার লম্বা চওড়া আর ভারী। মুখের খোঁচা খোঁচা দাড়ি বেশ কয়েকদিন খুঁড়ের স্পর্শ পায়নি। পুড়াবে কেন রাইফেলগুলো? আমার মনে হয় শহরের লোকেদের মধ্যে বিলি করে দেওয়াই তো ভালো। বুলগাকভ তাড়াতাড়ি মুখ ফেরালেন তার দিকে। বিলি করে দিতে বলছো? চমৎকার প্রস্তাব। উৎসাহের সঙ্গে সায় দিল ইয়েরমাচেনকো। মজুরদের আর অন্য যারা যারা চায় তাদের দিয়ে দাও ওগুলো। অন্তত জার্মানরা যখন জীবন দুর্বিষহ করে তুলবে, তখন পাল্টা মার দেবার মতো কিছু একটা তো হাতে থাকবে। ওরা তো সবচেয়ে খারাপ অবস্থা করে ছাড়বেই। তারপর যখন ব্যাপারটা বেশ পাকিয়ে উঠবে, তখন লোকে ভরসা করবে হাতিয়ারগুলোর উপর।
স্ট্রুচকভ ঠিক বলেছে, রাইফেলগুলো বিলি করেই দিতে হবে। কিছু রাইফেল গ্রামের দিকে নিয়ে গেলেও মন্দ হয় না। চাষিরা লুকিয়ে রাখবে, আর জার্মানরা যখন সৈন্যদের জন্য সবকিছু নিয়ে নিতে থাকবে তখন রাইফেলগুলো কাজে লাগবে। চুমকুড়ি কাটলেন বুলগাকভ। তা ঠিক, কিন্তু জার্মানরা নিশ্চয়ই অস্ত্রশস্ত্র জমা দিতে বলবে, আর সবাই তখন হুকুম মানবে। সবাই না, প্রতিবাদ করলো ইয়েরমাচেনকো। কিছু লোকে মানবে, কিন্তু বাকি লোকে মানবে না। সপ্রশ্ন চোখে বুলগাকভ টেবিলের চারপাশে লোকেদের দিকে তাকালেন। আমি রাইফেলগুলি বিলি করে দেওয়ার পক্ষে। অল্প বয়সী মজুরটি ইয়েরমাচেনকো আর স্ট্রুচকভকে সমর্থন করল। আচ্ছা, তাহলে তাই ঠিক হলো, মত দিলেন বুলগাকভ। চেয়ার থেকে উঠে বললেন, এখনকার মতো তাহলে এই, কাল সকাল পর্যন্ত আমরা বিশ্রাম করতে পারি। ঝুকরাই এলে তাকে আমার কাছে পাঠিয়ে দিও, তার সঙ্গে কিছু কথা আছে। ইয়েরমাচেনকো, তুমি বরং শান্তিদের পাহারার জায়গাগুলো একবার তদবির করে এসো। আর সবাই চলে যাওয়ার পর বুলগাকভ পাশের শোবার ঘরটায় গিয়ে গদিটার উপরে জোব্বাটা বিছিয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে পাভেল বাড়ি ফিরছিল বিজলি সরবরাহের কারখানা থেকে। সেখানে আজ সে বছর খানেক হলো কাজ করছে চুল্লিতে যারা কয়লা যোগান দেয় তাদের একজন সাহায্যকারী হিসেবে। রাস্তায় পড়েই সে দেখতে পেল শহর জুড়ে একটা অসাধারণ উত্তেজনা। যতই এগোতে থাকে ততই বেশি বেশি লোক দেখতে পায়, প্রত্যেকের কাঁধে একটা, কখনো দুটো, কখনো বা তিনটে করে রাইফেল। ব্যাপারটা বুঝতে না পেরে যত তাড়াতাড়ি পারে বাড়ি চলে এলো সে। লেসচিনস্কিদের বাগান বাড়িটার সামনে পাভেল তার আগের দিনের পরিচিত ফৌজি লোকজনদের দেখতে পেল। ছুটে গিয়ে পাভেল তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিল। আর্টেম তখনও বাড়ি আসেনি। মার কাছ থেকে শুনেই আবার ছুটে বেরিয়ে গিয়ে সার্জি ব্রুজাকের সঙ্গে দেখা করতে এলো। সে থাকে শহরের আরেক প্রান্তে। সার্জির বাবা ইঞ্জিন ড্রাইভারের একজন সাহায্যকারী। নিজের ছোট্ট বাড়ি আর এক ফালি জমি আছে। সার্জি বাড়ি নেই। মোটাসোটা ফ্যাকাশে মুখ তার মা পাভেলের দিকে অপ্রসন্ন চোখে তাকালো। শয়তান জানে গেছে কোথায়। সকালে উঠেই ছুটে বেরিয়ে গেল, যেন ভূতে পাইছে। বলে গেল কোথায় যেন রাইফেল বিক্রি করছে, ওখানেই গেছে বলে মনে হচ্ছে। তোদের এই নাক দিয়ে জল পড়া লড়নেওয়ালাদের একচোট করে মার দেওয়া দরকার। একেবারেই বয়ে গেছিস তোরা। নেংটি পড়া ছাড়তে না ছাড়তেই একেবারে বন্দুক ধরবার জন্য ছুটেছিস। হারামজাদাটাকে বলে দিস, এ বাড়িতে যদি একটাও কার্তুজ এনে ঢোকায় তাহলে আমি ওকে জ্যান্ত ধরে চামড়া ছাড়িয়ে নেব। কে জানে কি বয়ে আনবে বাড়িতে, আর আমাকে তখন তার জন্য জবাবদিহি করতে হবে। তুইও চলেছিস সেখানে নাকি? কিন্তু সার্জির মায়ের অনর্গল কথা বলা শেষ হবার আগেই পাভেল ছুট লাগিয়েছে রাস্তা বেয়ে। বড় রাস্তার উপর দুই কাঁধে দুই রাইফেল ঝোলানো একটা লোকের সঙ্গে তার দেখা। ছুটে গেল পাভেল তার কাছে। কোথায় পেলেন এগুলো? হ্যাঁ কাকা, ওই ভেরকোভিনার কাছে, ওইদিকে বিলি করে দিচ্ছে ওরা। যত তাড়াতাড়ি পারে ছুটে চলল পাভেল। দুটো রাস্তার পরেই সে ধাক্কা খেল একটি ছেলের সঙ্গে। বেয়নেট আটা একটা ভারী পদাতিক বাহিনীর রাইফেল টেনে টেনে নিয়ে চলেছে ছেলেটি। পাভেল থামালো তাকে। কোথায় পেলে বন্দুকটা? ফৌজের সৈন্যরা এগুলো দিচ্ছে সবাইকে, ওইখানে স্কুলের সামনে। কিন্তু আর তো নেই, সব খতম। সারা রাত ধরে বিলি হয়েছে, এখন শুধু খালি বাক্সগুলো পড়ে রয়েছে। এই আমার আরেকটা হলো, গর্বের সঙ্গে ঘোষণা করলো ছেলেটি। অত্যন্ত দমে গেল পাভেল খবরটা শুনে। হায়রে কপাল, সরাসরি ওখানে গেলেই পারতাম। নিজের উপর ভারী রাগ হলো তার। এমন ভাবে সুযোগটা বেমক্কা ফসকে গেল, শেষ পর্যন্ত আমারই দোষে। হঠাৎ একটা ফন্দি এসে গেল তার মাথায়। ঘুরে দাঁড়িয়ে দু তিন লাফে সে এগিয়ে যাওয়া ছেলেটিকে ধরে ফেললো। এক টানে ছিনিয়ে নিল রাইফেলটা তার হাত থেকে। তোমার একটাই যথেষ্ট, এটা আমার। এমন স্বরে সে বলল কথাটা যার আর কোনো প্রতিবাদ নেই। উন্মুক্ত দিবালোকে এই রাহাজানির ব্যাপারে ক্রুদ্ধ হয়ে ছেলেটি ছুটে এলো পাভেলের দিকে, কিন্তু সে এক লাফে পিছিয়ে এসে বেয়নেটটা উঁচিয়ে ধরলো তার প্রতিপক্ষের দিকে। দেখিস নইলে জখম হবি, চেঁচিয়ে উঠল পাভেল। প্রচন্ড ক্ষোভে কেঁদে ফেললো ছেলেটি। অসহায় ক্রোধে গাল দিতে দিতে ছুটে পালালো। নিজের উপর ভারী খুশি হয়ে বাড়ির দিকে পা চালালো পাভেল। এক লাফে বেড়া ডিঙিয়ে ছুটে চলল চালাঘরটায়। চালার নিচে আর কাঠের উপর জোগাড় করা জিনিসটিকে রেখে খুশিতে শীষ দিতে দিতে বাড়ির ভেতরে ঢুকল। ইউক্রেনে গরমকালের এই বিকেলগুলি অতি সুন্দর। সেপেতোভকার মতো ইউক্রেনের এইসব ছোট ছোট শহরগুলোর প্রান্তসীমাটা
গ্রামের সঙ্গেই মেলে বেশি। সেখানে এসব শান্ত গ্রীষ্ম সন্ধ্যা সমস্ত অল্প বয়সীদের টেনে আনে বাইরে। জোড়ায় জোড়ায়, দলে দলে তাদের দেখতে পাওয়া যাবে বারান্দায়, বাড়ির সামনের ছোট ছোট বাগানগুলিতে, কিংবা রাস্তার পাশে জড়ো করা কাঠের স্তূপের উপর বসে থাকতে। সন্ধ্যার নিস্তব্ধতায় তাদের খুশি ভরা হাসি আর গানের প্রতিধ্বনি ওঠে। ফুলের গন্ধে ভারী বাতাস কেঁপে কেঁপে যায়। আকাশের গভীরে তারাগুলি সূচিমুখের মতো সূক্ষ্ম অস্পষ্টতায় জ্বলজ্বল করে, আর দূর থেকে দূরান্তরে ভেসে যায় গলার স্বর। পাভেল তার অ্যাকর্ডিয়ন বাজনাটাকে ভালোবাসে গভীরভাবে। মিষ্টি সুরে ভরা এই যন্ত্রটিকে সে তার কোলের উপর সযত্নে রেখে ডবল সারি চাবিগুলোর উপরে আলতোভাবে তার আঙুলগুলি দ্রুত চালিয়ে দেয়। খাদের সুরে একটা দীর্ঘশ্বাস আর এক দমক মন নাচানো সুরঝঙ্কার বেরিয়ে আসে। বাজনাটির ভাঁজ করা হাপড় ক্রমান্বয়ে খুলে গিয়ে আর বন্ধ হয়ে যখন খুশির আমেজ ভরা সুর বের করতে থাকে, তখন কি আর চুপ করে থাকা যায়? জানতে পারার আগেই পা দুটি সুরের গভীরতর আহ্বানে সাড়া দিয়ে ওঠে। বেঁচে থাকার মধ্যে কি আনন্দ! আজকের সন্ধেটা একটু বিশেষ আনন্দের। পাভেলদের বাড়ির বাইরে একটা কাঠের স্তূপের উপর ভিড় জমিয়ে তুলেছে আমুদে একদল তরুণ। এদের মধ্যে সবচেয়ে খুশিতে উজ্জ্বল গালস্কা, পাভেলদের পাশের বাড়ির রাজমিস্ত্রির মেয়ে। ছেলেদের সঙ্গে নাচতে আর গাইতে ভারী ভালো লাগে গালস্কার। তার গলার স্বর গভীর, মসৃণ আর চড়া। গালস্কাকে একটু ভয় করে চলে পাভেল, কারণ বড় মুখরা মেয়েটা। পাভেলের পাশে বসে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে আনন্দের হাসি হাসছিল গালস্কা। কি আশ্চর্য মানুষ হয়ে যাস তুই ওই বাজনাটা বাজাবার সময়, বলল গালস্কা। বড্ড ছোট তুই, এই যে আফসোস, নইলে দিব্যি বর হতে পারতি তুই আমার। অ্যাকর্ডিয়ন বাজানেওয়ালা ছেলেদের ভারী ভালোবাসি আমি, মনটা একেবারে গলে যায় আমার। চুলের গোড়া পর্যন্ত লাল হয়ে গেল পাভেলের। ভাগ্যিস অন্ধকার হয়ে এসেছে, তাই কেউ দেখতে পেল না সেটা। প্রগল্ভা মেয়েটির কাছ থেকে একটু সরে বসলো সে, কিন্তু জাপটে ধরে রইল সে পাভেলকে। হাসতে হাসতে বলল, উরে পালাস না আমায় ছেড়ে, তুই যে আমার বড্ড ভালোবাসার মানুষ। তার উন্নত বুকের স্পর্শ লাগলো পাভেলের কাঁধে। কেমন যেন একটা অদ্ভুত নাড়া খেলো পাভেল নিজের অজ্ঞাতেই। আর অন্য সকলের উচ্চকিত হাসি মেঠো পথের অভ্যস্ত নিস্তব্ধতাকে ভেঙে চুরে দিল। গালস্কার কাঁধে আস্তে একটু ধাক্কা দিয়ে পাভেল বলল, সরে বসো, বাজাবার জায়গা নেই। ফলে আরেক দমক হাসি, কৌতুক আর ঠাট্টার হুল্লোড় উঠল। পাভেলের উদ্ধারে এগিয়ে এলো মারুসিয়া। করুণ সুরের কিছু একটা বাজাও পাভেল, মনের তারে মোচড় লাগাবার মতো কিছু একটা। ধীরে ধীরে ভাঁজ ছড়ালো হাপড়টা। চাবিগুলোকে সযত্নে আদর করে গেল পাভেলের আঙুল। আর তার পরিচিত প্রিয় একটা গানের সুরে ভরে উঠল বাতাস। গালিনাই প্রথম গলা মেলালো, তারপরে মারুসিয়া, তারপরে আর সবাই। কুটির কোণে বিহান বেলায় জুটল যতনে, বিধুর মোরা মধুর সেই ব্যথার গান গেয়ে। তরুণ গাইয়েদের কেঁপে কেঁপে ওঠা কচি তাজা গলার স্বর ভেসে ভেসে গেল দূর বনপ্রান্ত পর্যন্ত। পাফকা! আর্তেমের গলার ডাক। বাজনার হাপড়টা চেপে বন্ধ করে পাভেল বাঁধনগুলো আটকে দিল। আমাকে ডাকছে ওরা, আমি চলি। মারুসিয়া তাকে টেনে বসাবার চেষ্টা করলো। আর একটু বাজাও না, এত তাড়া কিসের? কিন্তু বাধা মানল না পাভেল। না, কাল আবার গান বাজনা হবে, এখন যেতে হবে আমাকে, ডাকছে আর্টেম। বলেই সে রাস্তাটা ছুটে পার হয়ে সামনের বাড়িতে ঢুকল। দরজাটা খুলতেই আর্টেম ছাড়াও আরো দুজন মানুষকে ঘরে দেখতে পেল সে। রোমান, আর্টেমের এক বন্ধু, অন্যজন অপরিচিত। একটা টেবিলের ধারে বসেছিল তারা। ডেকেছো আমাকে? জিজ্ঞেস করলো পাভেল। তার দিকে মাথা নেড়ে অপরিচিত মানুষটিকে বলল আর্টেম, এই সেই আমার ভাই, যার কথা বলছিলাম। অপরিচিত মানুষটি তার দিকে গিঁটে পড়া হাত বাড়িয়ে দিল। শোন পাপকা, আর্টেম বলল তার ভাইকে, বিজলি কারখানার ইলেকট্রিশিয়ানের অসুখ করেছে বলছিলি? তার জায়গায় কোনো ভালো লোক পেলে ওরা নেবে কিনা সেটা তুই কাল খোঁজ নিবি। এটা করতে হবে তোকে। যদি নেয় তাহলে জানাবি আমাদের। অপরিচিত মানুষটি বাধা দিয়ে বলল, না না, তা করার দরকার নেই, আমিই বরং কাল ওর সঙ্গে গিয়ে মালিকের সঙ্গে নিজেই কথা বলবো। ওরা লোক চায় তো বটেই, স্টানকোভিচের জ্বর হয়েছে বলেই তো আজ বিজলি কারখানায় কোনো কাজ হয়নি।
মালিক দুবার দেখতে এসেছিল। স্তানকোভিচের জায়গায় কাজ করতে পারে এমন একজনের খোঁজে ঢুঁড়ে বেরিয়েছে সে, কাউকে পায়নি। মোটে একজন কয়লা যোগানদারকে দিয়ে মেশিন চালাতে সে ভরসা পায়নি। ইলেকট্রিশিয়ানের টাইফয়েড হয়েছে। তাহলে তো ঠিক আছে, বলল অপরিচিত লোকটি। আমি কাল তোমায় ডেকে নিয়ে একসঙ্গে যাব ওখানে। পাভেলকে উদ্দেশ্য করে বলল সে। বেশ। পাভেলের দৃষ্টি পড়ল অপরিচিত মানুষটির শান্ত ধূসর চোখের দিকে। সে এতক্ষণ পাভেলকে খুঁটিয়ে দেখছিল। দৃঢ় আর অচঞ্চল এই চাউনির সামনে একটু অস্বস্তি বোধ করছিল পাভেল। আগন্তুকের গায়ে ধূসর রঙের একটা কুর্তা, ওপর থেকে নিচ পর্যন্ত বোতাম লাগানো। জামাটা যে তার গায়ে বেশ একটু আঁটসাঁট হয়ে আছে সেটা স্পষ্টই বোঝা যায়, কারণ তার চওড়া বলিষ্ঠ পিঠের দিকে সেলাইটায় রীতিমতো টান পড়েছে। পেশিবহুল ষাঁড়ের মতো গলাটায় তার মাথা আর ঘাড় জোড়া পড়েছে। লোকটার সমস্ত শরীরে পুরনো ওক গাছের দৃঢ় বলিষ্ঠতার আভাস। আর্টেম তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে শুভেচ্ছা আর বিদায় জানিয়ে এসে পাভেলকে বলল, কাল তুই এই ঝুকরাইকে সঙ্গে নিয়ে কাজে ঢুকিয়ে দিবি। লাল ফৌজের বাহিনীটা চলে যাবার 3 দিন পরে জার্মানরা শহরে ঢুকলো। তাদের আসার খবরটা ঘোষণা করা হলো স্টেশনের একটা ট্রেনের সিটি বাজিয়ে। স্টেশনটা ইদানিং রীতিমতো জনহীন হয়ে গেছে। শহরে বিদ্যুতের মতো খবর ছড়িয়ে পড়ল, জার্মানরা আসছে। খোঁচা খাওয়া পিঁপড়ের ঢিবির মতো চঞ্চল হয়ে উঠল শহরটা। শহরবাসীরা যদিও কিছুদিন থেকেই জানতো জার্মানদের আসার কথা, তবু তারা কেমন যেন কথাটা ঠিক পুরোপুরি বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর জার্মানরা শুধু যে কাছাকাছি এসে গেছে তাই নয়, বাস্তবিক পক্ষে তারা এখানে এই শহরের মধ্যে চলে এসেছে। বাড়ির সামনে বাগানের বেড়া আর দরমার দরজার রক্ষাবুহের মধ্যে শহরবাসীরা আশ্রয় নিল। রাস্তায় বেরোতে ভয় পেল তারা। একজনের পেছনে আরেকজন, এইভাবে বড় রাস্তার দুপাশে 2 সারি বেঁধে জার্মানরা ঢুকলো। জলপাই রঙের মেটে সবুজ সামরিক উর্দি তাদের, গুলি চালাবার জন্য তৈরি রাইফেল বাগিয়ে চলেছে। চওড়া ছুরির মতো বেয়নেট গোঁজা তাদের রাইফেলের ডগায়, মাথায় ভারী হেলমেট, পিঠে বাঁধা বিরাট বোচকা। স্টেশন থেকে শহরে ঢুকছে তারা এক অফুরন্ত ধারায়, সন্তর্পণে যে কোনো মুহূর্তে আক্রমণকে রুখবার জন্য তৈরি হয়ে, যদিও তাদের আক্রমণ করার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। সামনে চলেছে লম্বা লম্বা পা ফেলে 2 জন অফিসার, হাতে তাদের সামরিক মোজার বন্দুক। রাস্তার মাঝখানে চলেছে তাদের দোভাষী। স্থানীয় লোকটা জার্মানদের অধীনে সার্জেন্ট মেজর, গায়ে একটা নীল ইউক্রেনীয় কোট, মাথায় লম্বা পশমের টুপি। শহরের মাঝখানে ময়দানটায় সারবন্দি হয়ে দাঁড়ালো জার্মানরা। দামামা বেজে উঠল। শহরবাসীর মধ্যে যারা একটু বেশি সাহসী তাদের একটা ছোট ভিড় জমে উঠল। জার্মান শাসন কর্তৃপক্ষের অধীনস্থ সেই ইউক্রেনীয় কোট পরা দোভাষীটি ডাক্তারখানার উঁচু বারান্দাখানার উপর দাঁড়িয়ে উঠে জার্মান অধিনায়ক মেজর কর্ফের একটা হুকুমনামা চেঁচিয়ে পড়ে শোনালো সবাইকে। 1. এতদ দ্বারা আমি আদেশ জারি করিতেছি, এই শহরের সমস্ত অধিবাসীকে 24 ঘন্টার ভিতরে তাহাদের নিজেদের আগ্নেয়াস্ত্র বা অনুরূপ মারাত্মক অস্ত্রশস্ত্র সমস্তই জমা দিতে হইবে। এই আদেশ অমান্যের শাস্তি গুলিতে মৃত্যু। 2. এতদ দ্বারা শহরের সামরিক আইন জারি করা হইল এবং শহরের অধিবাসী দিগকে রাত্রি 8টার পর রাস্তায় বাহির হইতে নিষেধ করা হইতেছে। মেজর কর্ফ, শহরের অধিনায়ক। আগে যে বাড়িটা পৌর শাসন সভা ব্যবহার করত এবং বিপ্লবের পরে যেটা শ্রমিক প্রতিনিধি সংস্থার কার্যালয় হয়েছিল, জার্মান বাহিনীর অধিনায়কেরা সেইখানেই ঘাঁটি গাড়ল। দেউড়িতে একজন শান্ত্রী খাড়া হলো। বিরাট একটা রাজকীয় ঈগল শোভিত কুচকাওয়াজের শিরস্ত্রাণ তার মাথায়। নাগরিকেরা যেসব অস্ত্রশস্ত্র জমা দেবে তার জন্য গুদামের জায়গা ওই বাড়িটারই পেছনের আঙিনায়। গুলি করে মারার শাসনিতে ভয় পেয়ে শহরবাসীরা সারাদিন ধরে অস্ত্রশস্ত্র এনে জমা দিতে লাগলো। বড়রা দেখা দিল না, কিশোর আর বালকেরা নিয়ে এলো হাতিয়ারগুলো। কাউকে আটকালো না জার্মানরা। যারা সশরীরে আসতে চাইল না তারা রাত্রে অস্ত্রগুলো পথের উপর ফেলে রেখে গেল। সকালে জার্মান চৌকিদারেরা সেগুলো কুড়িয়ে নিয়ে একটা সামরিক ঠেলাগাড়িতে জড়ো করে অধিনায়কের দপ্তরে পৌঁছে দিল। বেলা 1টায় অস্ত্রশস্ত্র জমা দেবার 24 ঘন্টার সময় শেষ হবার পর
জার্মান সৈন্যরা তাদের সংগৃহীত মালের হিসেব নিতে বসল। 14,000 রাইফেল, তার মানে আরো 6,000 জমা পড়েনি। যে ব্যাপক খানাতল্লাশি তারা চালালো তাতে ফল পাওয়া গেল অতি সামান্যই। পরের দিন ভোরবেলায় যে দুজন রেল শ্রমিকের বাড়িতে লুকোনো রাইফেল খুঁজে পাওয়া গিয়েছিল তাদের শহরের বাইরে ইহুদিদের পুরনো গোরস্থানে নিয়ে গিয়ে গুলি করে মারা হলো। অধিনায়কের হুকুম শুনেই আর্টেম ছুটে বাড়ি আসছিল। পাভেলকে আঙিনায় দেখে তার কাঁধে হাত রেখে শান্ত কিন্তু দৃঢ় স্বরে সে জিজ্ঞেস করলো, হাতিয়ার কিছু এনেছিলে নাকি বাড়িতে? রাইফেলের কথা মোটেই বলার ইচ্ছে ছিল না পাভেলের, কিন্তু দাদার কাছে মিথ্যা বলতে পারল না সে। সোজাসুজি বলল সব কথা। দুজনে মিলে তারা এলো সেই চালাঘরটায়। আর কাঠের ওপর লোকানো জায়গাটা থেকে রাইফেলটা নামিয়ে নিয়ে আর্টেম সেটার বল্টু আর বেয়নেট খুলে ফেললো। নলটা ধরে তার সমস্ত শক্তি দিয়ে একটা আছাড় মারলো বেড়ার একটা খুঁটির উপর। চুরমার হয়ে গেল মাঠটা। রাইফেলটার বাকি অংশটুকু বাগানের ওপারে একটা পোড়ো জমিতে ছুঁড়ে দিয়ে আর্টেম বেয়নেট আর বল্টুটা পায়খানার গর্তে ফেলে দিল। কাজটা শেষ হলে আর্টেম তার ভাইয়ের দিকে ফিরল। তুই আর কচি খোকাটি নোস পাপকা, বন্দুক নিয়ে খেলা করা চলে না, তাও তোর জানা উচিত। এরকম কোনো কিছু খবরদার আনবি না বাড়িতে, ভয়ানক জরুরি কথা এটা। ইদানিং এ ধরনের ব্যাপারে প্রাণ পর্যন্ত দিতে হতে পারে। আর ওসব চালাকি টালাকি করবি না কখনো, কারণ ওরকম কোনো জিনিস যদি তুই বাড়িতে নিয়ে আসিস আর ওরা সেটা ধরে ফেলে, তাহলে প্রথমেই ওরা আমাকে গুলি করে মারবে। তোর মতো বাচ্চাকে তো ওরা ছোবে না। ভয়ানক সাংঘাতিক দিনকাল, বুঝলি তো? পাভেল প্রতিজ্ঞা করল। দুই ভাই যখন আঙিনা পার হয়ে বাড়ি ঢুকছে তখন লেসচিনস্কিদের দেউড়িতে একটা গাড়ি এসে থামলো। উকিল মশাই, তার বউ আর দুই ছেলে মেয়ে নেলি আর ভিক্টর নামলো। এই যে সুখের পায়রাগুলো আবার ফিরে এসেছে দেখছি বাসায়, রাগের সুরে বিড়বিড় করলো আর্টেম। এইবার তো মজা জমবে, হতভাগা বেটারা। ভেতরে চলে গেল সে। রাইফেলটার কথা ভেবে সারাদিন মন খারাপ হয়ে রইল পাভেলের। ইতিমধ্যে ভীষণ কাজে ব্যস্ত তার বন্ধু সার্জি। পুরনো পরিত্যক্ত একটা চালাঘরের দেওয়ালের ঠিক পাশেই মাটিতে একটা গর্ত খুঁড়ছিল সে। শেষ পর্যন্ত তৈরি হলো খোঁদলটা। ভালো করে চটে মোড়া রাইফেল তিনটি তার মধ্যে রাখলো সার্জি। লাল ফৌজের দলটা যখন জনসাধারণের কাছে রাইফেল বিক্রি করছিল তখনই এগুলো জোগাড় করেছিল। জার্মানদের কাছে এগুলো ফেরত দেবার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। সারা রাত সে কঠিন পরিশ্রম করেছে যাতে এগুলোকে নির্বিঘ্নে লুকিয়ে রাখা সম্বন্ধে সে নিশ্চিন্ত হতে পারে। গর্তটা ভরাট করে মাটিটা পায়ে চেপে সমান করে দিয়ে তার উপরে এক রাশ জঞ্জাল জমা করে দিল। পরিশ্রমের ফলটা খুঁটিয়ে দেখে সন্তুষ্ট হয়ে সে তার টুপিটা খুলে কপালের ঘাম মুছল। এইবার তল্লাশি করুক ওরা, যদিও বা পায়ে খুঁজে কে যে এখানে রেখেছে তা জানতেই পারবে না, কারণ এই চালাঘরটার মালিক নেই কেউ। পাভেল আর সেই গম্ভীর মুখ ইলেকট্রিশিয়ানটির মধ্যে অজান্তেই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তার এই বিজলি কারখানায় পুরো 1 মাস কাজ করা হলো। ঝুকরাই এই কয়লা যোগানদারের সহকারীটিকে দেখিয়ে দিয়েছে কিভাবে ডায়নামোটা তৈরি, কি করে সেটা চলে। বুদ্ধিমান চটপটে কিশোরটিকে এই জাহাজি মানুষটির খুব ভালো লেগেছে। ছুটির দিনে সে প্রায়ই আর্টেমের বাড়ি আসে। মায়ের সাংসারিক দুঃখ কষ্ট ভাবনা চিন্তার কথা ধৈর্যের সঙ্গে শোনে। বিশেষ করে ছোট ছেলেটার দুষ্টুমির কথা বলে মা যখন অভিযোগ করে। মারিয়া ইয়াকোভলেভনার ওপর চিন্তাশীল আর ধীর ঝুকরাই একটা শান্ত নিশ্চয়তার প্রভাব বিস্তার করে। তার সঙ্গ পেয়ে মারিয়া তার সুখ দুঃখ ভোলে আর হাসি খুশি হয়ে ওঠে। একদিন পাভেল যখন কারখানার আঙিনায় জ্বালানি কাঠের উঁচু উঁচু স্তূপগুলির মাঝখান দিয়ে যাচ্ছে, ঝুকরাই তাকে আটকালো। তোমার মা বলছিলেন তুমি নাকি মারামারি করতে খুব ভালোবাসো? হেসে বলল ঝুকরাই। উনি বলছিলেন ছেলেটা লড়াইয়ের মুরগির মতো ডানপিটে। সমর্থনের চুনকুড়ি কেটে ঝুকরাই বলল, আসল ব্যাপারটা হচ্ছে লড়নেওয়ালা হলে কোনো ক্ষতি নেই, যদি জানা থাকে কার সঙ্গে লড়তে হবে আর কেন লড়াই করতে হবে। পাভেল ঠিক বুঝতে পারল না ঝুকরাই ঠাট্টা করছে না সত্যিই বলছে কথাগুলো। সে জবাব দিল, আমি বিনা কারণে লড়াই করি না, যা ন্যায্য আর ঠিক তার জন্যই লড়ি। ঠিক মতো লড়াই কি করে করতে হয় আমার কাছে শিখতে চাও?
অপ্রত্যাশিতভাবে জিজ্ঞেস করে বসল ঝুকরাই। ঠিক মতো মানে? পাভেল তার দিকে তাকালো অবাক হয়ে। আচ্ছা দেখো তাহলে। তারপরে মুষ্টিযুদ্ধ সম্বন্ধে পাভেল একটা ছোট বক্তৃতা শুনল ঝুকরাইয়ের কাছে। এ ব্যাপারে পাভেল খুব সহজে দক্ষ হয়ে উঠতে পারেনি। অনেকবার তাকে ঝুকরাইয়ের ঘুষির ধাক্কায় পা হড়কে মেঝেয় গড়াগড়ি খেতে হয়েছে, কিন্তু সে নিজেকে একাগ্র আর ধৈর্যবান ছাত্র বলে প্রমাণ করেছে। একদিন যখন গরম পড়েছে, পাভেল ক্লিমকাদের বাড়ি থেকে নিজের ঘরে ফিরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে তারপর কি করবে ভাবতে ভাবতে ঠিক করলো তাদের পেছনের বাগানের কোণে চালাঘরটার ছাদে তার প্রিয় জায়গাটায় গিয়ে বসবে। পেছনের উঠোন পার হয়ে বাগানে এসে ভাঙা তক্তাগুলো বেয়ে চালাটার উপর উঠে বসলো সে। চালাটার ওপর নুয়ে পড়া চেরি গাছগুলোর ঘন শাখা ফাঁক করে ছাদের মাঝখানে এগিয়ে এসে শুয়ে পড়ে রোদ পোয়াতে লাগলো পাভেল। চালাটার একটা পাশ লেসচিনস্কিদের বাগানের ওপর ঝুঁকে পড়েছে। ছাদের এক প্রান্ত থেকে গোটা বাগানটা আর বাড়িটার একটা দিকের সবটাই দেখা যায়। আলসে থেকে মাথাটা বাড়িয়ে পাভেল উঠোনের দিকে খানিকটা দেখতে পাচ্ছিল। একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। লেসচিনস্কিদের ওখানে যে জার্মান লেফটেন্যান্ট বাসা নিয়েছে তার আর্দালিটা কর্তার পোশাক ঝাড়ছে। এই লেফটেন্যান্টটিকে পাভেল দেউড়িতে কয়েকবার দেখেছে। বেঁটে মোটা লালমুখ লোকটির ছোট করে ছাঁটা গোঁফ, চোখে প্যাঁচনে চশমা, মাথায় চকচকে চামড়ার বুনোট দেওয়া টুপি। পাভেল আরো জানতো লোকটা থাকে পাশের ঘরে, যার ঘরের জানলাটা বাগানের দিকে খোলা, আর ওই চালাটার থেকে দেখা যায় ঘরটা। লেফটেন্যান্ট সেই সময় টেবিলে বসে লিখছিল। একটু পরেই লেখাটা তুলে নিয়ে ঘরের বাইরে গেল। কাগজটা আর্দালিকে দিয়ে বাগানের পথ ধরে ফটকের দিকে এগুলো। লতা পাতায় ছায়া বাগান ঘরটার কাছে এসে ভেতরে কার সঙ্গে যেন কথা বলল। নেলি লেসচিনস্কা বেরিয়ে এলো। লেফটেন্যান্ট তার হাত ধরলো। দুজনে একসঙ্গে ফটকের বাইরে রাস্তায় বেরিয়ে এলো। পাভেল তার ঘাঁটি থেকে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমের আমেজ আসতেই সে চোখ বন্ধ করতে যাবে, এমন সময় দেখতে পেল আর্দালিটা লেফটেন্যান্টের ঘরে ঢুকছে। একটা উর্দি ঝুলিয়ে রেখে বাগানের দিকের জালনাটা খুলে ঘরটা ঝাড়পোঁছ করলো সে। তারপর বেরিয়ে গেল পেছনের দরজাটা বন্ধ করে। এরপরে পাভেল তাকে দেখতে পেল আস্তাবলের কাছে, যেখানে ঘোড়াগুলো বাঁধা। খোলা জানলাটা দিয়ে সমস্ত ঘরটা পরিষ্কার দেখতে পাচ্ছিল পাভেল। টেবিলের উপরে রাখা একটা কোমরবন্ধনী আর চকচকে কি একটা জিনিস। অদম্য কৌতূহলের টানে পাভেল চুপি সারে নিঃশব্দে ছাদ থেকে চেরি গাছ বেয়ে নেমে এলো লেসচিনস্কিদের বাগানে। গুঁড়ি মেরে বাগানটা পার হয়ে জালনার ফাঁকে তাকিয়েই দেখল ঘরের মধ্যে সামনেই টেবিলের ওপর কাঁচ টানা পরানো একটা কোমরবন্ধনী আর চামড়ার খাপে চমৎকার 12টোটার একটা দামি রিভলভার। নিঃশ্বাস বন্ধ করলো পাভেল। কয়েক মুহূর্তের জন্য দারুণ একটা অন্তর্দ্বন্দ্বের শিকার হয়ে পড়ল সে, কিন্তু বেপরোয়া সাহসী শেষ পর্যন্ত জয়ী হলো। ঘরে ঢুকেই খাপটাকে হাতিয়ে নতুন ইস্পাত নীল অস্ত্রটাকে টেনে বের করে নিয়েই বাইরে লাফিয়ে পড়ল। চারিদিকে দ্রুত চোখে দেখে নিয়ে সাবধানে হাতিয়ারটাকে পকেটে ফেলেই এক ছুটে বাগান পেরিয়ে চলে এলো চেরি গাছটার কাছে। বাঁদরের পটুত্ব নিয়ে সে উঠে গেল ছাদে। তারপর এক মুহূর্ত দাঁড়ালো পেছনটা দেখবার জন্য। আর্দালিটা তখনও খোশ মেজাজে সহিষ্ঠার সঙ্গে কথা বলছে। বাগানটা নিস্তব্ধ আর জনহীন। অন্যদিক দিয়ে নেমে এসে পাভেল ছুটে বাড়ি চলে এলো। মা রান্নাঘরে সন্ধ্যার খাবার রাখতে ব্যস্ত, তাকে বিশেষ লক্ষ্য করলেন না। একটা তোরঙ্গের পাশ থেকে খানিকটা ছেঁড়া কাপড় টেনে নিয়ে পকেটে গুঁজে মার অলক্ষ্যে বেরিয়ে পড়ল সে। দৌড়ে উঠোনটা পার হয়ে এক লাফে বেড়া ডিঙিয়ে এসে পড়ল রাস্তায়, যেটা চলে গেছে বনের দিকে। দৌড়ানোর সময় উরুর ধাক্কায় ভারী রিভলভারটার দোলানি বন্ধ করার জন্য সেটাকে চেপে ধরে যত তাড়াতাড়ি পারে ছুটে এলো পাভেল ইট তৈরির পাজার একটা পরিত্যক্ত ধ্বংসাবশেষের কাছে। পা দুটো যেন তার মাটি ছোঁয় কি না ছোঁয়, বাতাস শীষ ডেকে বেরিয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। পুরনো ইটের পাঁজাটার চারদিক নিস্তব্ধ। কাঠের ছাদটা এখানে ওখানে ধসে পড়েছে। ভাঙা ইটের পর্বত প্রমাণ স্তূপ, ভেঙে পড়া উনুন। দৃশ্যটা মনকে দমিয়ে দেবার মতো। আগাছায় ভর্তি জায়গাটা। পাভেল আর তার দুই বন্ধু এখানে মাঝে মাঝে খেলতে আসে।
তাছাড়া আর কেউ এদিকে আসে না। পাভেলের অনেকগুলো গোপন জায়গা জানা আছে যেখানে চুরি করা এই সম্পদটাকে লুকিয়ে রাখা যায়। একটা চুল্লির ফাঁক বেয়ে উঠে সে সাবধানে চারদিক দেখল, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু পাইন গাছগুলো একটা নরম নিঃশ্বাস ফেলল, আর মন্থর বাতাস নাড়া দিয়ে গেল রাস্তার ধুলোকে। বাতাসে কড়া রজনের গন্ধ। কাপড়ে জড়ানো রিভলভারটাকে পাভেল চুল্লির মধ্যে মেঝের এক কোণে রেখে সেটাকে ভাঙা ইটের একটা স্তূপের নিচে চাপা দিল। বেরোবার সময় পুরনো পাঁজাটার ঢোকার মুখ আলগা ইটে ভরাট করে ঠিক জায়গাটা বেশ ভালো করে দেখে নিল। তারপর বাড়ির দিকে রওনা হলো আস্তে আস্তে। লক্ষ্য করলো তার হাঁটু দুটো কাঁপছে। শেষ পর্যন্ত কি হবে কে জানে। ভাবতে ভাবতে আসন্ন বিপদের কল্পনায় তার মন ভারী হয়ে উঠল। বাড়ি ফেরাটা এড়াবার জন্য সে এলো বিজলি কারখানায়। সাধারণত যে সময় আসে তার একটু আগেই। দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে মেশিন ঘরের চওড়া দরজাটা খুলে ফেলল। ছাই পরিষ্কার করে বয়লারে জল পাম্প করে নিয়ে আগুনটা জ্বালাতে জ্বালাতে ভাবল, লেসচিনস্কিদের বাড়িতে এতক্ষণ না জানি কি হচ্ছে। 11টা নাগাদ ঝুকরাই এসে পাভেলকে বাইরে ডাকলো। নিচু গলায় জিজ্ঞেস করলো, তোমাদের বাড়িতে আজ খানা তল্লাশি হয়ে গেছে কেন? চমকে উঠল পাভেল। খানা তল্লাশি? অল্প একটু থেমে বলল ঝুকরাই, আমার ভালো মনে হচ্ছে না ব্যাপারটা। কিসের খোঁজে ওরা এসেছিল আন্দাজ করতে পারো কিছু? কিসের খোঁজে যে ওরা এসেছিল তা পাভেল খুব ভালো করেই জানে, কিন্তু রিভলভার চুরির খবরটা ঝুকরাইকে বলার ঝুঁকি সে নিতে চায় না। আশঙ্কায় কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করলো, ওরা কি আতেমকে গ্রেপ্তার করে নিয়ে গেছে? গ্রেপ্তার কেউ হয়নি, কিন্তু ওরা বাড়ির সবকিছু তছনছ করে দিয়ে গেছে। কথাটায় সামান্য একটু আশ্বস্ত হলো পাভেল, যদিও তার উদ্বেগ কাটল না। কয়েক মিনিট সে আর ঝুকরাই দুজনে দাঁড়িয়ে রইল, প্রত্যেকেই নিজের চিন্তায় আচ্ছন্ন হয়ে। দুজনের একজন জানে খানা তল্লাশি কেন হয়েছে, ফলাফল ভেবে দুশ্চিন্তাগ্রস্ত। অন্যজন সেটা জানে না বলেই নিজের সম্বন্ধে সচকিত। ঝুকরাই ভাবছিল, হতভাগারা বোধহয় আমার সম্বন্ধে কোনো কিছু টের পেয়েছে। আর্টেম আমার কথা কিছু জানে না, কিন্তু খানা তল্লাশিটা হলো কেন? আরো সাবধান হতে হবে। একটাও কথা না বলে দুজনে যে যার কাজে চলে গেল। ওদিকে লেসচিনস্কিদের বাড়িতে দারুণ গন্ডগোল বেঁধে গেছে। রিভলভারটা নেই দেখে লেফটেন্যান্ট ডেকে পাঠিয়েছিল তার আরদালিকে। আরদালি খুব জোর দিয়ে বলল অস্ত্রটা নিশ্চয়ই চুরি গেছে। ফলে অফিসারের সাধারণ সংযম হারিয়ে সে তার সর্বশক্তি প্রয়োগ করে একটি ঘুষি ঝেড়ে বসলো আরদালির কানের উপর। ঘুষিতে টলে পড়ল আরদালি। কাঠের পুতুলের মতো কেতামাফিক খাড়া দাঁড়িয়ে নিরীহভাবে চোখ পিটপিট করতে লাগলো। ব্যাপারটা কতদূর গড়ায় তারই প্রতীক্ষায়। জবাবদিহি করার জন্য ডাকা হলো উকিল মশাইকে। চুরির ঘটনায় ভয়ানক চোটে মোটে তিনি তো লেফটেন্যান্টের কাছে ক্ষমা চাইলেন তার বাড়িতে এমন ধারা ব্যাপার ঘটতে পেরেছে বলে। ভিক্টর লেসচিনস্কি তার বাবাকে জানালো রিভলভারটা পড়শিরা, বিশেষ করে ওই খুদে শয়তান পাভেল কোরচাগিন চুরি করে থাকতে পারে। ছেলের সিদ্ধান্তটা বাবা লেফটেন্যান্টের কানে তুলে দিতে দেরি করলেন না। লেফটেন্যান্ট সঙ্গে সঙ্গে তল্লাশির হুকুম দিল। খানা তল্লাশিটা নিষ্ফল হলো এবং হারানো রিভলভারের এই ঘটনাটায় পাভেল এ বিষয়ে অন্তত নিশ্চিন্ত হলো যে এমন বিপজ্জনক কাজও অনেক সময় সফল হয়।